মান্থ 2 এ আপনাদের সবাইকে ওয়েলকাম। এবং মান্থ 1 এ আমরা অনেক ইন্টারেস্টিং কাজকর্ম করছি, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমরা করেছি সেটা হলো আমরা আমাদের আইডিয়া ফাইনালাইজ করে ফেলছি মান্থ 1 এ। যদি আপনার 1 মাসের বেশি সময় লাগে আপনার প্রথম আইডিয়া ফাইনালাইজ করতে, তাহলে আপনি স্লো, তাহলে আপনি ঠিকমতো কাজকর্ম করেননি, মনোযোগ দিয়ে কাজকর্ম করেননি। কারণ কারোরই 1 মাসের বেশি সময় লাগা উচিত না একটা আইডিয়া ফাইনালাইজ করার জন্য, যে এই আইডিয়া নিয়ে আমি কাজ করতে চাই। দেখেন, একটা ব্যাপার আপনার বুঝতে হবে, সেটা হলো বিজনেস একটা 3 স্টেপ প্রসেস। স্টেপ নাম্বার 1, প্রবলেম খুঁজে বের করা। প্রবলেম আমরা কীভাবে খুঁজে বের করব? আমরা অলরেডি মান্থ 1 এ কভার করছি যে আমরা কিল লিস্ট বানাবো, আমরা ইকিগাই ফ্রেমওয়ার্ক ইউজ করবো, আমরা রেডিটে যাব, আমরা বিভিন্ন ফেসবুক গ্রুপে যাব, আমরা দেখবো আশপাশের বন্ধুবান্ধবরা জিজ্ঞেস করে যে সমস্যা কী, তোমার কোনো সমস্যা হচ্ছে নাকি, কী কী সমস্যার সমাধান পাইলে তোমার মনে হয়তো ভালো হয়। আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল শোজ দেখবো ইন্টারন্যাশনালি কী কী মানুষ কী কী ধরনের সলিউশন বানাচ্ছে, এরকম বিভিন্ন জিনিস আমরা দেখবো ফিগার আউট করার জন্য যে প্রবলেমটা আসলে কি, যে প্রবলেমটা আমি সলভ করতে চাই। এটা হলো স্টেপ 1। স্টেপ 2 হলো এই প্রবলেমের জন্য আমি এখন একটা সলিউশন বানাবো, সিম্পল। স্টেপ 3 হলো টেস্ট করা মার্কেটে, যে আমি যেই সলিউশনটা বানাইছি আদৌ মানুষ এই সলিউশনটা কিনে নাকি কিনে না। যদি মানুষ এই সলিউশনটা কিনে তাহলে আমার পিএমএফ হয়ে গেল, পিএমএফ মানে হলো প্রোডাক্ট মার্কেট ফিট হয়ে গেল, আর কোনো টেনশন নেই, আমি আরও সলিউশন বানাবো, এগুলা মানুষ আরও কিনবে, খুবই ভালো, কোনো দিকে কোনো সমস্যা নেই। অন দ্য আদার হ্যান্ড এমন হইতে পারে যে আমি যে সলিউশনটা বানাইছি ওটা যখন আমি মার্কেটে টেস্ট করতে গেলাম, আমি দেখলাম যে মানুষ এটা কিনতেছে না। তো মানুষ যদি এটা না কিনে, তার মানে হলো দুইটা জিনিসের একটা ব্যাপার হয়েছে। এক, আমি যে সলিউশনটা বানাইছি এই সলিউশনটা আসলে ভালো সলিউশন না, মানুষের এই সলিউশনটা পছন্দ হয় নাই। অথবা 2, আমি যে প্রবলেমটা ফিগার আউট করছি এটা আসলে প্রবলেমই না, এই কারণে এটার সলিউশন দরকারই ছিল না মানুষের, এবং যেহেতু এটার সলিউশন দরকার ছিল না, এই কারণে আমি যখন ওই সলিউশনটা বানাইছি মানুষ অ্যাকচুয়ালি কেয়ার করে নেই। মানুষ ভাবছে যে এই সলিউশন থাকলেই কি না থাকলেই কি কিছু যায় আসে না। আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। উদাহরণটা এরকম, ধরেন আমি প্রবলেম ফিগার আউট করছি, আমাকে আমার কোনো একটা বন্ধু বান্ধব বলছে, বা আমি নিজেই ফিগার আউট করছি এই প্রবলেমটা, যে বাংলাদেশে ভালো ডিজাইনের টি শার্ট পাওয়া যায় না, বা ভালো ম্যাটেরিয়ালের টি শার্ট পাওয়া যায় না। এটা আমি প্রবলেম আইডেন্টিফাই করছি। তো এটার সলিউশন কি? এটার সলিউশন হলো আমি এখন ভালো ডিজাইনের টি শার্ট বানাবো, এই তো সলিউশন। তো আমি এখন 5টা 10টা সুন্দর ডিজাইনের টি শার্ট বানাইলাম, ভালো ডিজাইনের, যেটা আমার মতে ভালো ডিজাইন। সো আমি একটা প্রবলেম আইডেন্টিফাই করছি, ভালো ডিজাইনের টি শার্ট নাই। আমি এরপর রিসার্চ করে গার্মেন্টসে যে বাইং হাউসের সাথে কথাবার্তা বলে, স্মল ম্যানুফ্যাকচারারদের সাথে কথাবার্তা বলে 5টা 10টা টি শার্ট বানাইছি। তো এখন আমি মার্কেটে যাব, মার্কেটে বলতে কি, মার্কেট শুনলে আপনার একটু মানে বেসিক্যালি এখন আমি পাবলিক হব, এখন আমি মানুষকে বলবো যে আমার এই বিজনেস শুরু হয়েছে, তোমরা এটা কিনবা নাকি। যদি মানুষ কিনে, তার মানে হলো হ্যাঁ আসলেই মার্কেটে ভালো ডিজাইনের টি শার্টের সমস্যা ছিল, অভাব ছিল, আমি এটা বানাইছি, এটা সুন্দর ম্যাচ করছে, মানুষ এটার জন্যই ওয়েট করতেছিল, এখন যেহেতু ওরা এটা পাইছে ওরা এটা কিনতেছে, খুব ভালো। আরেকটা জিনিস হইতে পারে মানুষ কিনতেছে না, এই দুটার একটাই তো হবে। আমি যখন মানুষের কিনতে বলবো অ্যাড ট্যাড দেখায়, হয় মানুষ কিনবে অথবা মানুষ কিনবে না। যদি না কিনে, যদি কিনে তাহলে তো আর কোনো টেনশন নেই, তাহলে আর কথা বলারও কিছু নেই, আপনার বিজনেস শুরু হয়ে গেছে। যদি না কিনে, সেই ক্ষেত্রে দুইটা ব্যাপারের একটা ব্যাপার হয়েছে। এক, আপনি যে সলিউশনটা বানাইছেন, আপনি যে সুন্দর ডিজাইনের টি শার্টটা বানাইছেন, সুন্দর ফ্যাব্রিকের টি শার্টটা বানাইছেন, ওইটা মানুষের পছন্দ হয়নি, আপনার সলিউশনটা মানুষের পছন্দ হয়নি, এটা একটা আউটকাম। সো সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আমি আবার আমার ড্রয়িং বোর্ডে ফেরত যাব, আমি দেখব আমার ওই এক্সিস্টিং প্রবলেমটার জন্য অন্য কোনো সলিউশন বানানো সম্ভব নাকি। যদি সম্ভব হয় তাহলে আমি আবার আরেকটা সলিউশন বানিয়ে টেস্ট করব, যদি সম্ভব না হয় তাহলে আমি নতুন প্রবলেম খুঁজবো, কারণ এই প্রবলেমের সলিউশন বানানো সম্ভব না আমার পক্ষে। যদি দেখা যায় যে আর আরেকটা ব্যাপার হইতে পারে, এটা না হয়ে সেটা হলো মানুষ কিনতেছে না, তার কারণ ওটা আসলে প্রবলেমই না। মানুষ, আপনি যখন মানুষের কাছে গেছেন, বলছেন যে হ্যাঁ এই আমি একটা সুন্দর ফ্যাব্রিকের টি শার্ট বানাইছি, এটা কিনেন, মানুষ কেয়ার করেনি কেন? কারণ ওটা আসলে তার প্রবলেমই ছিল না, তার অলরেডি সুন্দর ফ্যাব্রিকের টি শার্ট আছে বা সুন্দর ডিজাইনের টি শার্ট আছে, সে কেয়ারই করেনি, এটা প্রবলেম না তার মনের মধ্যে। সো তার মানে হলো প্রবলেম আইডেন্টিফিকেশন আমাদের ভুল হয়েছে, আমরা যে প্রবলেমটা পিক করছি ওটা আসলে প্রবলেম না। সো এই দুইটা ব্যাপার ছাড়া আর কোনো কিছু হওয়া সম্ভব না, সবসময় এই দুইটা ব্যাপারের যে কোনো একটা হবে। এবং আমি যখন চিন্তা করতেছিলাম, গত 1 মাস ধরে আমি অনেক চিন্তা ভাবনা করেছি যে কি ধরনের প্রোডাক্ট আমি লঞ্চ করব মার্কেটে, কি ধরনের প্রবলেম নিয়ে আমি কাজকর্ম করব। আমি অনেক প্রবলেম নিয়ে ভাবছি। প্রথমেই আমার মাথায় যেটা আসছিল সেটা হলো আমি নেচার রিলেটেড কিছু একটা করতে চাই। কারণ আমি যে প্রবলেমটা আইডেন্টিফাই করছিলাম সেটা হলো বাংলাদেশের আরবান সমাজে, স্পেশালি ঢাকায়, বাচ্চা কাচ্চারা এবং অনেকাংশে বড়রাও নেচারের সাথে সম্পর্ক হারায় ফেলতেছে। আমরা জানি যে লন্ডনের 30% পার্ক,
আমরা জানি যে আয়ারল্যান্ডের 40%, আমেরিকার ইভেন যেটা এত মডার্ন একটা শহর, এত উঁচা উঁচা বিল্ডিং, তাদেরও 20-30-40% ন্যাশনাল পার্ক। সো বাংলাদেশে সেই হিসাবে, ঢাকায় সেই হিসাবে গাছপালা তো নাই, পুরো বাংলাদেশেই 25%-এর কম, বাট ঢাকায় তো নাই। সো কোনটা আপেল গাছ, কোনটা কমলা গাছ, কোনটা মরিচ গাছ বাচ্চা কাচ্চা চিনে না। সো আমি এটা প্রবলেম আইডেন্টিফাই করছিলাম আমি, তো যে বাচ্চা কাচ্চাকে নেচারের থেকে দূরে চলে গেছে, নেচারের আবার কাছে আনতে হবে, দূরে চলে গেছে, এটা হলো প্রবলেম। তো এটার সলিউশন কি হইতে পারে? এই প্রবলেমের কিন্তু অনেক ধরনের সলিউশন হইতে পারে। আমি একটা ট্যুর অর্গানাইজ করব, ট্রাভেল কোম্পানি যেটা বাচ্চাদেরকে জঙ্গলে ঘুরতে নিয়ে যাবে, এটা একটা সলিউশন হইতে পারে, ওই প্রবলেমেরই সলিউশন। আরেকটা সলিউশন হইতে পারে আমি ইনডোর প্ল্যান্ট বেচবো বাচ্চাদেরকে বা ফ্যামিলিকে, ওটাও একটা সলিউশন হইতে পারে। প্রবলেম সেম কিন্তু সলিউশন আলাদা। আরেকটা সলিউশন হইতে পারে আমি একটা গাছ বিষয়ে ক্লাস নিব, একটা ওয়ার্কশপ করাবো, যেখানে বাচ্চারা আসবে, বা আমি অনলাইনেই করাবো, এবং বাচ্চা কাচ্চাদের আমি বিভিন্ন গাছের বিষয়ে জ্ঞান দিব। এগেন প্রবলেম সেম, সলিউশন আলাদা। আরেকটা হইতে পারে আমি একটা কিট বানাবো, যেটা নিয়ে আমি অ্যাকচুয়ালি অনেক ভাবছিলাম, আমি আঁকছিলামও কীরকম হবে কিটটা। আমি ভাবছিলাম যে একটা সুন্দর টব থাকবে, সাথে একটা ছোট প্যাকেটে আমি মাটি দিব, আর একটা ছোট প্যাকেটে আমি সিড দিব, বীজ, এবং তারপর একটা কার্ডের মতো থাকবে যেখানে ইনস্ট্রাকশন লেখা থাকবে যে প্রথমে মাটিটা এই টবে ঢালো, তারপর একটু পানি দাও, তারপর এভাবে পুরো ইনস্ট্রাকশন লেখা থাকবে, এবং মানুষ নিজের গাছ নিজে ফলাবে, দেখতে সুন্দর লাগবে। সো এটাও কিন্তু মানে সেম প্রবলেম, সলিউশন এটা। সো এই সব ভাবছি, বাট তারপর ইভেনচুয়ালি যে আমি আর আগাই নেই, কেন আগাই নেই আমি অ্যাকচুয়ালি নিজেও জানি না, বাট আমি অনেক দূর পর্যন্ত এটা নিয়ে রিসার্চ করছিলাম। পরে আমি আরেকটা প্রবলেম আইডেন্টিফাই করছি, সেটা হলো, যেটা একটা গ্লোবাল প্রবলেম এখন, যে স্ক্রিন টাইম অনেক বাড়তেছে। অন অ্যাভারেজ একজন জেনজি দিনে 8 ঘন্টা পর্যন্ত স্ক্রিনের দিকে তাকায় থাকে। স্ক্রিন বলতে আর কি, মোবাইলের দিকে তাকায় থাকে, ল্যাপটপ কম্পিউটার তো বাদই দিলাম। যতই দিন যাচ্ছে এই প্রবলেমটা খারাপ হচ্ছে, এবং প্যারাসোশ্যাল রিলেশন, মানে একজন মানুষের সাথে আরেকজন মানুষের সম্পর্ক খারাপ হচ্ছে। একজন মানুষের সাথে আরেকজন মানুষের সম্পর্ক যখন খারাপ হয়, ইন্টারপার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট কমে যায়। মানে আরেকজনের সাথে কীভাবে কথা বলবো, কার চোখের দিকে তাকাবো, কেমনে হাসবো, ওইরকম অনেক ঝামেলা টামেলা হয়। সো ওই প্রবলেমটা আমি ফিগার আউট করলাম, এবং একই সাথে মানে ওই প্রবলেম আমার মাথায় আসলো, এবং একই সাথে আরেকটা জিনিস আমি ভাবলাম যে ফান এক্সপিরিয়েন্সেস অ্যাকচুয়ালি নাই আমাদের বন্ধুদের মধ্যে করার, বা ফ্যামিলি মেম্বারদের মধ্যে, বা কাজিনদের মধ্যে করার। সবাই যখন এক হয়, হয় সবাই গসিপ করে, বা সবাই নিজেদের মোবাইলে বিজি থাকে, বা সবাই র্যান্ডম মুভি টুভি দেখে, এরকম সবাই মিলা করার মতো আসলে তেমন কিছু নাই। সো এই প্রবলেমগুলো নিয়ে যখন আমি ভাবলাম, তখন ভাবলাম যে কী ধরনের সলিউশন বানানো যায়, এবং অনেক সলিউশনই কিন্তু আমার মাথায় আসছে। আমি একটু পরে আপনাদের সলিউশন লিস্ট দেখাবো, যে কী কী সলিউশন আমার মাথায় আসছে, যেটা আমি স্ক্রিনে দেখাবো। বাট আপাতত আমি আপনাদের বলি যে সলিউশনের ভিতর থেকে আমি টোটাল 100-র মতো সলিউশন লিস্ট করছি, যে এই প্রবলেম তো একটাই, বাট সলিউশন হবে 100-র মতো। সো আমি সলিউশন হিসেবে ফার্স্টেই যেই 2টা জিনিস লঞ্চ করছি, একটু পরে আমি স্ক্রিনে যে আরও বিস্তারিত দেখাবো, তখন আপনারা বুঝবেন আমি কী বলতেছি। ফার্স্টে আমি যে 2টা জিনিসের প্রোটোটাইপ বানাইছি, তার মধ্যে একটা হলো গিয়ে ফ্ল্যাশ কার্ড। যে ফ্ল্যাশ কার্ডের কনসেপ্টটা নতুন তো নাই, পুরো দুনিয়ায় অনেক ফ্ল্যাশ কার্ড আছে। আমি ভেবেছিলাম যে মানুষ, সো আমি একটু আগে যে প্রবলেমটা আপনাদের ব্যাখ্যা করলাম, প্রবলেমটার সাথে ফ্ল্যাশ কার্ডের কনসেপ্টটা পুরোপুরিভাবে যায় না, কারণ শুরুর দিকে আমি একটু অন্যরকমভাবে ভাবছিলাম। শুরুর দিকে আমি একটু ট্রিভিয়া টাইপ ফ্ল্যাশ কার্ড বানাতে চাইছিলাম, যে এক পাশে কোয়েশ্চেন থাকবে, আরেক পাশে অ্যান্সার থাকবে, ওই টাইপ জিনিসপত্র। বাট পরবর্তীতে আমি এটাকে বইয়ের দিকে কনভার্ট করে নিয়ে গেছি। বাট ব্রড কনসেপ্টটা হলো গিয়ে স্ক্রিন থেকে যেন মানুষ দূরে থাকে, মানুষ আরও জিনিসপত্র পায় যেগুলা ফান, এবং যেগুলো সে করতে আগ্রহী হবে, ইনস্টেড অফ জাস্ট মোবাইলটা হাতে নিয়ে নেওয়া। সো ওটার জন্য আমি ফ্ল্যাশ কার্ড বানাইছি 2 সেট, 48 লজ অফ পাওয়ারের জন্য 48 সেটের এইটা, আর অ্যাটমিক হ্যাবিটসের জন্য 28 সেটের এইটা। এই 2 সেট আমার বানানো হয়েছে। এটার 50টা বানাইছি, এটার 50টা বানাইছি। গোল হলো এরপরে হলো টেস্ট করে দেখা যেগুলো আসলে মানুষ কিনে নাকি। যদি কিনে খুবই ভালো, যদি না কিনে তার মানে হলো প্রবলেম ঠিক আছে হয়তো, বাট সলিউশন মানুষের পছন্দ হয় নাই, অথবা হয়তো প্রবলেমও আসলে ভালো নয়। ওই দুটার একটাই তো হবে, আর তো কোনো কিছু হওয়া সম্ভব না। সো হ্যাঁ, ফ্ল্যাশ কার্ড আমার একটা প্রোডাক্ট, যেটা আমি টেস্ট করব সামনে। আরেকটা যে প্রোডাক্ট সেটা আমি টেস্ট করতে চাই, সেটা হলো গিয়ে একটা বোর্ড গেম। আপনারা অনেকেই হয়তো জানেন, যারা আমাকে কাছের থেকে চিনেন, যে আমি বোর্ড গেম অনেক পছন্দ করি। আমার অনেক ভালো, আমি সারাদিন বোর্ড গেম খেলি, এবং আমার বিশাল বোর্ড গেমের কালেকশন আছে। সো আমি আপনাদের কিছু বোর্ড গেম দেখাই। এটা হলো এক্সপ্লোডিং কিটেন্স, দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় বোর্ড গেমগুলোর একটা। এক্সপ্লোডিং কিটেন্সের ফাউন্ডারের অনেকগুলো ভালো ভালো পডকাস্ট আছে, আপনারা যারা শুনতে আগ্রহী বা যারা রিসার্চ করতে আগ্রহী তারা কইরেন। এটা হলো আনস্টেবল ইউনিকর্নস। এটা একটা খুব সহজ, বেসিক্যালি বাচ্চাদের একটা গেম, বাট আমার খুব ভালো মজা গেমটা, এবং আমি প্রায় খেলি এটা। বেশ, মানে এটাও একটা বেসিক কার্ড গেম, বাট স্ট্র্যাটেজির একটা ব্যাপার আছে। এরপরে হলো গিয়ে
থ্রো বারিটো, এটা আপনাদের জ্ঞান দেওয়া লাগবে না, এটা খুবই ফালতু একটা গেম, বাট আমার কালেকশনে ছিল। মনোপলি আপনারা সবাই খেলছেন, মনোপলি নিয়ে তেমন কোনো কিছু বলার নেই। এটা আমার ধারণা আপনারা কেউ খেলেন নাই, লাইফ ইন রেটেরা। এটা একটা রোল প্লে টাইপ গেম এবং বেশ জটিল একটা গেম, অনেক কম্পোনেন্ট ভিতরে, 100-150 টাইপ কম্পোনেন্ট। আপনারা কেউ একটু গুগল করে দেখতে পারেন যদি ইচ্ছা করে আপনাদের গুগল করে দেখতে। এরপরে আছে কাতান, যেটা আমার সবচেয়ে ফেভারিট গেম আমি বলবো। কাতান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বোর্ড গেমগুলোর একটা, এবং জার্মান একটা গেম, যেটা স্ট্র্যাটেজি গেমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। সো বোর্ড গেম নিয়ে যখন আমি রিসার্চ করতেছিলাম যে কী বানাবো, ফার্স্টেই আমার মাথায় আসছে যে মনোপলির একটা বাংলা ভার্সন বানাবো। এবং মনোপলির বাংলা ভার্সন আছে অলরেডি, লুডুরও লুডু তো মানে বাংলাদেশি গেমই, বাট মনোপলির বাংলা ভার্সন বানাইতে চেয়ে আমি যেভাবে মানে বাংলা ভার্সন মানে এটা না যে জায়গাগুলোর নাম বাংলায় থাকবে, ওইটা না। বাংলা ভার্সন বানাবো বলতে আমি যেটা মিন করছিলাম আমার মাথার মধ্যে, সেটা হলো এলিমেন্টগুলো বাংলাদেশি হবে। লাইক সঞ্চয়পত্র কেনা যাবে, ফিক্সড ডিপোজিট কেনা যাবে, বাংলাদেশ ব্যাংক থাকবে ওইখানে, ইন্টারেস্টের একটা ব্যাপার থাকবে, আবার বাংলাদেশি রিয়েল এস্টেট থাকবে, এই হবে ওরকম একটা জিনিস আমি কল্পনা করছিলাম। এবং আমি অনেকগুলা কার্ড নিয়ে, সাদা কার্ড নিয়ে লেখছিলামও কোন কার্ডের ভিতরে কী থাকবে না থাকবে, বিশাল একটা বোর্ড বানাইছিলাম আমি, বানায় চেষ্টা করছিলাম বানানোর। যে প্রথমে আমি একটা নিজে প্রোটোটাইপ বানাই, ভালো হইলে তারপরে পুরোটা নিয়ে নীলক্ষেত যাব। শেষ পর্যন্ত আর হয় নাই, বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে এবং পারি নাই আমি শেষ পর্যন্ত বানাইতে। তো এরপরে ভাবলাম যে যেহেতু ফার্স্ট, আমি এই কাতানের একটা বাংলা ভার্সন বানাই। সো কাতান তো একটা জনপ্রিয় গেম, এটার বাংলা ভার্সন বানাইতে তেমন কষ্ট হবে না, কারণ সব তো বানানোই, এখন জাস্ট আমার বাংলায় সব কনভার্ট করতে হবে, বাংলা ইন্সপায়ার্ড ভার্সন বানাইতে হবে। তো আমি ওটাই করছি। আমি উপনিবেশ নামে একটা গেম বানাইছি, এটা ফার্স্ট প্রোটোটাইপ, আমি আপনাদের জন্য দূর বাংলাদেশ থেকে আনাইছি এটা, এবং এখন আরও আছে, বাট এটা ফার্স্ট আমি 300 বানিয়েছি, 300 বা 100 বানিয়েছি, আমার এক্স্যাক্টলি এখন মনে পড়তেছে না। এইটা যেহেতু ফার্স্ট প্রোটোটাইপ, এটার মধ্যে অনেক কিছু নাই, যেমন এই যে এটা হলো ইনস্ট্রাকশন ম্যানুয়াল, টিউটোরিয়ালের টাইটেল আছে, পিছনেও আছে, বাট ভিতরে কিছু নাই। তার কারণ ভিতরে কিছু প্রিন্ট হওয়ার আগেই আমি এটা আনাইছি, যেন আমি এই ভিডিওটা রেকর্ড করতে পারি। এটা আমি আনার পরে তারপরে প্রিন্ট হয়ে আসলগুলো আসছে নীলক্ষেত থেকে, নীলক্ষেত অ্যাকচুয়ালি বাটার সিগন্যাল থেকে, এটা ততদিন পর্যন্ত হয় নাই। এবং বাকি অনেক এলিমেন্ট আছে, আপনারা যারা আমাদের পেজটা ফলো করতেছেন, মাকলু পেজটা, তারা তো সব ছবি দেখছেনই। সো ছবি আমি আর এখন আমি এগুলো ভেঙে দেখাচ্ছি না আপনাদেরকে। সো এটা হলো আমার সেকেন্ড প্রোডাক্ট, যেটা আমি লঞ্চ করতেছি, এবং আমার গোল হলো এই দুইটা প্রোডাক্টই লঞ্চ করে বোঝার চেষ্টা করা যে মানুষ এগুলা চায় নাকি চায় না। যদি মানুষ চায় তাহলে খুবই ভালো। ধরেন কথার কথা, মানুষ ফ্ল্যাশ কার্ড চাইলো, এবং মানে দুইটাই ধরেন আমি মার্কেটিং শুরু করলাম, মার্কেটিং আমরা দেখাবো সামনে, আপনারা দেখবেন যে কীভাবে মার্কেটিং করতেছি। মার্কেটিং যখন শুরু করলাম, প্রত্যেকটা পিছনে আমি সাধারণত $10, $20, $30 মতো খরচ করি। মার্কেটিং যখন আমি শুরু করলাম, তখন আমি দেখলাম যে কথার কথা যে এইটা মানুষ অনেক কিনতেছে বা কমেন্ট করতেছে, বোঝা যায় ভাইব দেখলে যে এইটার ট্র্যাকশন আসতেছে। উপনিবেশের কোনো ট্র্যাকশন আসতেছে না। তখন আমি যেটা বুঝবো সেটা হলো এটা চলবে, ওটা চলবে না, তখন আমি এরকম আরও জিনিসপত্র বানাবো, ওরকম আরও কিছু বানাবো না। উল্টাটাও হইতে পারে, এটা ধরলাম কেউই কিনবে না, ওইটা দেখা গেল অনেক মানুষ কিনতে যাচ্ছে, তখন আমি ওইরকম জিনিসপত্র আরও বানাবো, এরকম জিনিসপত্র কম বানাবো। দেখা গেল ওইটাও কেউ কিনতেছে না, এটাও কেউ কিনতেছে না। সো আরেকটা সিনারি হতে পারে দুইটাই কিনতেছে মানুষ, দুইটাই যদি কিনে তাহলে খুবই ভালো, আমার কিছু করার নেই, সব ভালো মতো চলতেছে, খুব ভালো। বাট যদি দেখা যায় যে দুইটার কোনোটাই কেউ কিনতেছে না, তখন আমি কী করব? তখন আমি দুইটা জিনিস করতে পারি। এক নাম্বার, আমি ভাবতে পারি যে আমি যে সলিউশন দুইটা বানাইছি, ওই সলিউশন দুইটা ওই প্রবলেমের জন্য পারফেক্ট সলিউশন না। সো প্রবলেম ছিল স্ক্রিন ফ্রি লাইফ চাই আমি সলিউশন হিসেবে বানাইছি একটা ফ্ল্যাশ কার্ড এবং আরেকটা বোর্ড গেম, এবং সলিউশন হিসেবে হয়তো এই দুইটা সলিউশন পারফেক্ট না, যেই কারণে মানুষ কিনতেছে না। এটা একটা আউটকাম হইতে পারে। আর অন্য আউটকামটা হলো যে আমার প্রবলেমটাই ঠিক নেই, এটা আসলে কোনো প্রবলেমই না, স্ক্রিন ফ্রি লাইফ আসলে কেউ চায় না, সবাই স্ক্রিনওয়ালা লাইফ নিয়ে হ্যাপি। এই প্রবলেমের ভিতরেই সমস্যা আছে, প্রবলেমটাই প্রবলেম না, এই দুটোই তো হবে, আর তো কোনো কিছু হওয়া সম্ভব না। সো আমি আপনাদের একটু বলি যে আমি কী জিনিস আরও আমার লিস্টের ভিতরে রাখছি সেম প্রবলেমকে ট্যাকেল করার জন্য। সো এখানে আমি লিখে রাখছি যে প্রবলেমটা কি। এই এক্সেল শিটটার ছবি আমি শেয়ার করবো আমাদের ফেসবুক গ্রুপের ভিতরে, যেন আপনারা বুঝতে পারেন যে আমি কী নিয়ে কথাবার্তা বলতেছি। প্রবলেমটা ছিল যে পিপল আর বিজি অন দেয়ার ফোন অল দ্য টাইম, দে নিড
ডিস্ট্রাকশনস, দে নিড ইন্টারপার্সোনাল স্কিলস। এই কারণে তার একজন একজনের সাথে কথা বলার জন্য, একজন একজনের সাথে করার মতো বিভিন্ন জিনিস দরকার, বা অ্যাটলিস্ট তা যদি সম্ভব না হয় স্ক্রিন থেকে দূরে থাকার জন্য তার কোনো বিভিন্ন ধরনের জিনিস দরকার ছিল প্রবলেম। সলিউশন হিসেবে এই দুটো তো আমি অলরেডি বানাইছি। আরও যেসব সলিউশন আমি ভেবে রাখছি সেটা হলো একটা প্রিমিয়াম ক্যারাম বোর্ড, যেটা খুবই হাই কোয়ালিটি ক্যারাম বোর্ড, যেটার মধ্যে ধরেন ওই যে পাউডার ঢাইলা বা বরিক পাউডার ব্যবহার করে ওইরকম না, খুবই ক্লাসি একটা ক্যারাম বোর্ড হবে, দেখতে খুব সুন্দর সুন্দর দাগ দেওয়া থাকবে। এটাও একটা জিনিস আমি ভাবছি, বাট অ্যাট দ্য সেম টাইম ছোটো হবে, খুব বড় হবে না। কারণ ক্যারাম বোর্ডের একটা বড় সমস্যা আমার মনে হয় যে এত বড় জিনিসটা যে এটা সেট আপ করা, এটা বাসার মধ্যে রাখা সম্ভব হয় না, এই কারণে অনেকে খেলে না। বাট ক্যারাম খেলাটা কিন্তু বেশ মজার একটা খেলা। এরপর আমি একটা বাংলাদেশি লুডো বানাইতে চাইছি, অবভিয়াসলি আপনারা বুঝতেই পারতেছেন। এরপরে আমি কাঠের একটা দাবার সেট বানাইতে চাইছি, যে সুন্দর, মানে বাংলাদেশ সেগুন কাঠের দাবার সেট, এই টাইপের একটা জিনিস আমি বানাইতে চাইছি। এরপরে বাঘবন্দি নামে একটা গেম বানাইতে চাইছি আমি। বাঘবন্দি একটা, অত ডিটেলে আমি যাচ্ছি না কারণ আপনারা তো বোর্ড গেম বানাবেন না, সো বোর্ড গেম নিয়ে এত কথা বলার কিছু নেই। বাঘবন্দি হলো মানে একটা বাঘ কীভাবে একটা ছাগল ধরে, ছাগল এবং বাঘের ওই ব্যাপারটা নিয়ে একটা গেম বানাইতে চাইছিলাম। এবার আমি যে এখানে লিস্ট দেখেছি সব আমি বলবো না, আমি প্রায় 200-র মতো জিনিস ভেবে রাখছি যে এটা বানাবো, এটা যদি না চলে তাহলে এটা বানাবো, এটা যদি না চলে তাহলে এটা বানাবো। যেমন স্ক্র্যাবল বানাইতে চাইছি আমি, তারপরে মনোপলি বাংলা যেটা আমি আপনাদের একটু আগে বললাম, তারপর ওয়ার গেম বানাইতে চাইছি আমি, যে মুক্তিযুদ্ধের উপরে একটা গেম বানাইলে কেমন হয়, বোর্ড গেম কাগজের মধ্যে খেলা হবে, ওরকম একটা বানাইলে কেমন হয়। তারপর বাচ্চাদের জন্য ফ্ল্যাশ কার্ড বানাইতে চাইছি আমি, পাজল বানাইতে চাইছি আমি বাংলাদেশের বিভিন্ন জায়গার ম্যাপের উপরে। তারপরে সায়েন্টিফিক কুইজ কার্ড বানাইতে চাইছি, অ্যালফাবেট পাজলস বানাইতে চাইছি, সোলার সিস্টেম রিলেটেড জিনিসপত্র বানাইতে চাইছি, উনো টাইপ জিনিসপত্র বানাইতে চাইছি। তারপরে এরকম আর কি, মানে আমি যদি লিস্ট বলি আপনাদের, এখানে টোটাল মানে রক পেইন্টিং, পাথরের আকার জিনিস থেকে শুরু করে, বাচ্চাদের জন্য ড্রয়িং কিট থেকে শুরু করে, পিঠা বানানোর, কারণ আমি দেখছি যে আপনারা জানেন অমলেট না, টোস্টার বানানোর জন্য টোস্টার পাওয়া যায়। তারপরে আমরা জানি যে স্যান্ডউইচ বানানোর জন্য স্যান্ডউইচ মেকার পাওয়া যায়। পিঠা বানানোর জন্য কোনো কিচেন গ্যাজেট পাওয়া যায় না। সো ওগুলো আমি লিখছিলাম এখানে যে এরকম কিছু করার সম্বন্ধে। তারপর আমি জার্নাল বানানোর একটা জিনিস ভাবছি, যে মানুষ যেন প্রতিদিন জার্নাল লিখতে পারে। পহেলা বৈশাখের একটা কিট বানানোর কথা আমি ভাবছি, যে এই জিনিসটা মানুষ, এটা একটা ইভেন্ট থিং হবে, যে প্রত্যেক পহেলা বৈশাখে আমি ওই জিনিসটা দিয়ে খেলবো, এরকম একটা জিনিস। এবার ওটা কী হবে আমি আর পরে ফিগার আউট করতে পারিনি। ক্লে মডেলিং কিট নিয়ে আমি অনেক ভাবছি, যে মাটির জিনিস কীভাবে বানায়। কারণ একসময় আমি দেখতাম যে মাটির, মানে ঘর, আপনারা যারা গ্রামে থাকছেন তারা দেখছেন যে ঘরের মাটির প্রলেপ দিত ফ্লোরে। সো ওই রিলেটেড কোনো কিছু করা যায় নাকি, ওই কালচারটাকে আবার প্রমোট করার জন্য কিছু করা যায় নাকি, ওইটার জিনিস আমি ভাবছি। নৌকা বাইচ অনেক পপুলার ছিল বাংলাদেশে, আমরা জানি। সো নৌকা বাইচ রিলেটেড কোনো একটা কিছু বানানো যায় নাকি, ওইটা নিয়ে আমি ভাবছি। নকশিকাথা রিলেটেড কিছু জিনিসপত্র নিয়ে আমি ভাবছি। বিশাল লিস্টের কোনো শেষ নেই, আমি অনেক কিছু নিয়ে ভাবছি। এবং সবকটার থিম সেম। এই সবকটার থিম হলো দুইটা, এক যে এটা বিভিন্ন মানুষ মিলে করতে পারে স্ক্রিন ছাড়া, অথবা এটা একা একাই একজন করতে পারে, এবং তার জন্য এটা একটা নাইস এন্টারটেনমেন্ট, মানে ফ্ল্যাশ কার্ডের মতো জিনিস। সো হ্যাঁ, এই টাইপ জিনিস, এই টাইপ টোটাল 102টা জিনিস আমি ভাবছি। 102টার মধ্যে এই দুইটা আমি বানাইছি। এই বোর্ড গেমটা আমি বানাইছি, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মানে ফ্রেমে দেখতে পাচ্ছেন না, ফ্রেমের একটু বাইরে। আর ফ্ল্যাশ কার্ডগুলো আমি বানাইছি। এখন আমার কাজ হলো এই দুইটা টেস্ট করা। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে এই জিনিসগুলো আমি টেস্ট করতেছি, যে এটা চলবে নাকি চলবে না। আবারও বলি, যদি চলে তাহলে তো খুবই ভালো, আমার আর কোনো কিছু করার নাই। যদি না চলে, সেই ক্ষেত্রে আমি যে আপনাদের বললাম আমি 102টার মতো লিস্ট বানাইছি, ওটার থেকে আরেকটা নিয়ে আমি টেস্ট করব, তারপর আরেকটা নিয়ে আমি টেস্ট করব। এভাবে আমি প্রত্যেকটা টেস্ট করতে থাকবো, বোঝার জন্য যে কোনোটা চলে নাকি। যদি দেখা যায় আমি 5টা 10টা 15টা টেস্ট করে ফেলছি, একটাও চলতেছে না, তখন আমার মাথায় ক্লিক করা শুরু করতে হবে যে হ্যাঁ, এই প্রবলেমটা সলভ করতে আমি 10টার মতো জিনিস টেস্ট করলাম, একটাও চললো না, তার মানে মনে হয় এই প্রবলেমটাই আসলে প্রবলেম না। আমি যত বড় প্রবলেম ভাবতেছি এই প্রবলেমটাকে, আসলে মনে হয় এই জিনিস অত বড় প্রবলেম না, এই কারণে মানুষ অত কেয়ার করতেছে না। এছাড়া আর তেমন কিছু নেই, এটাই আমার ম্যাথ। সো হ্যাঁ, আপনাদেরও কাজ সেম। আপনারা একটা প্রবলেম আইডেন্টিফাই অলরেডি করে ফেলছেন, যেখান থেকে আপনাদের বিজনেস আইডিয়াটা আসছে। এখন আপনার কাজ হলো ওই প্রবলেমের জন্য সলিউশন খুঁজে বের করা। সলিউশন মানেই প্রোডাক্টের আইডিয়া। তো এখন মানে ধরেন আমার প্রবলেম যদি হয় যে মানুষের এন্টারটেইনমেন্ট নাই, কথার কথা, আমি এই জিনিসগুলো বারবার ভেঙে ভেঙে বুঝাচ্ছি, কারণ আমি জানি এগুলো নিয়ে অনেক কনফিউশন হয়। আপনারা যারা অলরেডি বুঝে গেছেন আমি কি বলতেছি, তারা বাকি দেখার দরকার নেই ভিডিওর, কারণ আপনারা তো বুঝে গেছেনই। ধরেন আমি যদি এটা মনে করি যে প্রবলেম হলো বাংলাদেশের মানুষের এন্টারটেইনমেন্টের অভাব, বিনোদনের অভাব, এটার সলিউশন কি?
এখন এটার সলিউশন হইতে পারে যে আমি ঢাকায় একটা ধানমন্ডি লেকে সার্কাস বানাবো একটা, হইতে পারে এটা একটা সলিউশন, আসলেও কিন্তু এটা একটা সলিউশন হইতে পারে। আবার এটার সলিউশন এটাও হইতে পারে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো। আবার এটার সলিউশন এটাও হইতে পারে যে আমি একটা বোর্ড গেম বানাবো। তিনটাই কিন্তু তার যে বিনোদনের অভাব ওই প্রবলেমটাকে অ্যাটাক করতেছে। তিনটার মধ্যে কোনটা কাজ করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার কাজ হলো আমার পক্ষে যা যা সলিউশন বানানো সম্ভব সব বানায় টেস্ট করে দেখা যে আমি কোনটা বানাইতে পারি ফার্স্ট, এবং তারপর ওটা সে অ্যাকসেপ্ট করে নাকি তার এন্টারটেনমেন্টের অভাবের সলিউশন হিসেবে। যদি করে ভালো, না করলে আমি আরেকটা বানায় টেস্ট করবো করে নাকি, না করলে আমি আরেকটা বানায় টেস্ট করবো, 4-5টা করবো, তারপর না করলে বুঝবো যে না ভাই এন্টারটেনমেন্ট সলভ করা আমার পক্ষে সম্ভব না, আমি নতুন প্রবলেম খুঁজে বের করি। এই জিনিস আমি করতে থাকবো, এই জিনিস আমি করতে থাকবো, এবং একসময় একটা জিনিস হবে যে আমি একটা প্রবলেমও খুঁজে বের করছি ভালো, এবং আমি একটা সলিউশনও খুঁজে বের করছি যেটা পারফেক্ট। এই এই কম্বোটা যখন হয় যে পারফেক্ট প্রবলেমের জন্য পারফেক্ট সলিউশন, এটাকে বলে প্রোডাক্ট মার্কেট ফিট। এবং প্রোডাক্ট মার্কেট ফিট যখন হয়, স্টার্ট আপের দুনিয়ায় বলে যে একটা পাহাড়ের ওপর থেকে পাথর নিচে গড়ায় পড়লে যেরকম ফিল হয় আপনার তখন ওরকম ফিল হবে। তার আগ পর্যন্ত যতদিন আপনার পিএমএফ হয় নাই ততদিন পর্যন্ত আপনার মনে হবে আপনি পাহাড়ে পাথর উঠাচ্ছেন ঠেলে ঠেলে। অনেক কষ্ট হবে আপনার, কারণ আপনি বিভিন্ন জিনিস টেস্ট করতেছেন, আপনি জানেন না কোনটা কাজ করবে কোনটা কাজ করবে না। বিভিন্ন আইডিয়া, বিভিন্ন প্রোডাক্ট আপনি টেস্ট করতেছেন আপনার বিভিন্ন প্রবলেমের জন্য। একবার যখন পিএমএফ হয়ে যাবে তখন আপনার এই ডাউন নিচের দিকে যাওয়া শুরু করবে পাথরটা, তখন আর আপনার ফিল হবে না কষ্ট। তখন জাস্ট আপনার মনে হবে যে এত বেচতেছি কীভাবে, বা এরকম জিনিস আরও বানাই, এরকম জিনিস আরও বানাইতে হবে, ওই টাইপ একটা ফিল আসা শুরু হবে আপনার। এবং ওইটাই ফিল আসে, আমি দেখছি ওইটাই ফিল অত কঠিনও না যত কঠিন আপনার মনে হচ্ছে। সো হ্যাঁ, আপনার কাজ এখন আর কিছুই না মান্থ 2-তে, এর পরের ভিডিও আমরা মান্থ 2-তেই দিব, এবং মান্থ 2-তে আমি আপনাদের এটাও দেখাবো যে প্রোডাক্টের এই যে বানাইছি আমরা বিভিন্ন জিনিস এগুলো কীভাবে টেস্ট করে, এটাও আমরা মান্থ 2-তেই দেখবো। আপনার কাজ এখন, আপনি তো প্রবলেম আইডেন্টিফাই করে ফেলছেন, আপনার কাজ দুইটা। এক, আপনি যে প্রবলেমটা আইডেন্টিফাই করছেন সেই প্রবলেমটার জন্য অ্যাটলিস্ট 20-30-40টা সলিউশন খুঁজে বের করা, এবং তারপরে ওই 20-30 সলিউশনটার মধ্যে 2টা পারলে 3টা বা 4টা বানানো, নিজে বানানো। এবং তারপরে আমি আপনাদের পরের ভিডিওতে দেখাবো কীভাবে ওই বানানো জিনিসটাকে আমরা টেস্ট করব। না বানায় কিন্তু টেস্ট করা সম্ভব না। অনেকে বলতে পারে যে বানাবো না, এটার একটা ছবি দিয়ে অ্যাড চালাবো হ্যান দেন, ওভাবে আসলে হয় না। আপনার অ্যাকচুয়ালি একটা বানাইতে হবে, কারণ আপনার নিজেরও ফিগার আউট করতে হবে যে আপনি আদৌ বানাইতে পারেন নাকি। সো আপনার কাজ খুব সিম্পল, আবারও আমি মনে করাই দিই। আপনি একটা প্রবলেম খুঁজে বের করছেন, প্রবলেমের উপর ভিত্তি করে আপনার বিজনেস আইডিয়া দাঁড়াইছে। এখন আপনি ওই প্রবলেমের জন্য 20-30-40-50 যতগুলো পারেন সলিউশন বের করবেন। ওই সলিউশনগুলোর মধ্যে থেকে 2টা 3টা 5টা আপনি বানাবেন। ওকে, সো আমার প্রবলেম ছিল ওইটা, ওই প্রবলেমের জন্য আমি সলিউশন বানাইছি 102টা, যে বোর্ড, এই যে ক্যারাম বোর্ড বানাবো, এই বানাবো, হ্যান বানাবো, ত্যান বানাবো। বাট সব কিন্তু আমি বানাইনি, আমি জাস্ট ফ্ল্যাশ কার্ড বানাইছি আর একটা বোর্ড গেম বানাইছি। এই জিনিস বানাইতে লাগছে 28 টাকা, এবং এই জিনিস বানাইতে লাগছে 1300 টাকার মতো। এবং 1300 টাকা লাগছে কারণ খুব কম ইউনিটে বানিয়েছি এবং অনেক কঠিন বানানো। এই জিনিস 3D প্রিন্ট করাইতে হয়েছে অনেক কিছু, 3D প্রিন্ট করে আবার স্প্রে দিয়ে কালার করতে হয়েছে অনেক গুটি, অনেক কিছু আবার এর মধ্যে থেকে চায়না থেকে ইম্পোর্টও করতে হয়েছে। সো হ্যাঁ, এই হলো আপনার সলিউশন। এখন আরেকটা জিনিস আমি বলবো, তারপর আমাদের এই ভিডিও শেষ। সেটা হলো সলিউশন যখন আপনি খুঁজতেছেন আপনার প্রবলেমের সলিউশন, এর মধ্যে আপনি 2 ধরনের সলিউশন পাবেন। এক ধরনের সলিউশন আপনার নিজের বানাইতে হবে, আরেক ধরনের সলিউশন আপনি ইম্পোর্ট করে বা অন্য কারো কাছ থেকে নিয়ে কাজ চালিয়ে দিতে পারবেন। যেমন ধরেন, আমি যদি আমার প্রবলেমটার ভিতরেই থাকি যে স্ক্রিন ফ্রি লাইফ আমি চাই, স্ক্রিন ফ্রি লাইফ আমি যদি চাই, এইটার সলিউশন হিসেবে আমি কি এখন মডেল প্লেন বানানোর একটা প্রোডাক্ট বেচতে পারি? পারি, কিন্তু মডেল প্লেন বানানো একটু কমপ্লিকেটেড হয়ে যায়। আরও সহজ কিছু ধরি, ধরেন সুই সেলাই করার একটা কিট কি আমি বেচতে পারি, যেটা সেলাই করা শেখায়? পারি। এখন এই সেলাই করা শেখার, কারণ আমরা জানি যে ছোটোবেলায় আমাদের নানি দাদিরা সেলাই করতো অনেক, কিন্তু এখন কিন্তু মানুষ তো সেলাই টেলাই করতে পারে না হয়তো। সো ওইরকম একটা জিনিসকে আমি বানিয়ে দেবো। আমি জাস্ট থিওরিটিক্যালি বলতেছি, আপনার ভাবতে হবে না যেটা ভালো আইডিয়া নাকি খারাপ আইডিয়া, ম্যাটার করে না খুব একটা, জাস্ট বুঝেন ব্যাপারটা। যদি আমি ওটা বানাই, মানে এই আইডিয়াটা যদি আমি ভাবি যে হ্যাঁ আমি একটা সেলাই করার কিট বেচবো, এটা হলো আমার সলিউশন ওই প্রবলেমের, যে মানুষ সারাদিন স্ক্রিনে বসে থাকে। এখন এই সেলাই করার কিট কি আমার নিজের বানাইতে হবে? নিজে বানানো কিন্তু জরুরি না, আমি কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি, বা চায়না থেকে ইম্পোর্ট করতে হবে তা না, মানে যে ধোলাইখাল থেকে ইম্পোর্ট বা পুরান ঢাকা থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। তো এটা কি করা সম্ভব না? অবশ্যই সম্ভব। বাট আপনার ব্র্যান্ড তখনই স্ট্রং ব্র্যান্ড হবে যদি সলিউশনটা আপনার নিজের বানানো হয়।
সলিউশনটা যদি আপনি থার্ড পার্টি থেকে কিনে এনে বেচার চেষ্টা করেন, এমন না যে আপনার ব্র্যান্ড দাঁড়াবে না, আপনি প্রবলেম তো সলভ করতেছেনই, বাট আপনার ব্র্যান্ড মানে আপনার বিক্রি হবে কিন্তু আপনার ব্র্যান্ড দাঁড়াবে না, এটা হলো গিয়ে সমস্যা। সো এই কারণে আপনি খেয়াল করছেন যে আমি কি পারতাম না যে আমি চাইলেই যে অমুক জায়গা থেকে কিছু পাজেল হয় না বিক্রি করি, বা অমুক জায়গা থেকে কিছু একটা ছোট মিনি বোলিং সেট হয় না, বা মিনি একটা ফুটবল টেবিল এনে বিক্রি করার চেষ্টা করি যেটা দুইজন খেলবে। চায়নায় হাজার হাজার পাওয়া যায়, আমি আপনাদের পরের মাসে দেখাবো কীভাবে চায়না থেকে কিছু ইম্পোর্ট করতে হয়। এই 2026 চ্যালেঞ্জের ভিতরেই থাকবে চায়না থেকে ইম্পোর্ট করার পার্ট, বিকজ আমরাও বিভিন্ন জিনিস ইম্পোর্ট করবো। বাট আমি কিন্তু শুরুতে তাই করিনি। আমি শুরুতে কঠিন পথটায় গেছি, যেটা হলো নিজে বানানো। নিজে বানানো সবসময় কঠিন, ইম্পোর্ট করা সবসময় সহজ। কেন আমি এটা করতেছি? তার কারণ যদি আপনি আমি যেই পদ্ধতিতে যাচ্ছি এই পদ্ধতি যদি আপনি ফলো করেন, নিজে বানান প্রোডাক্ট, ফার্স্টের 2, 3, 4, 5 ভার্সন, সেক্ষেত্রে যেটা হবে আপনার খুব কঠিন একটা ব্র্যান্ড দাঁড়াবে, খুব ভালো একটা ব্র্যান্ড দাঁড়াবে। এমন কোনো ব্র্যান্ড নাই দুনিয়ায় যারা অন্যের প্রোডাক্ট বিক্রি করে দাঁড়াইছে, সবাই নিজের প্রোডাক্ট বিক্রি করে দাঁড়াইছে। আপনাকে যদি আমি বলি যে আপনার পছন্দের কোম্পানির নাম বলেন, আপনি এমন একটা কোম্পানির নাম বলবেন যারা নিজেরা কিছু বানাইছে। আপনি এমন কোনো কোম্পানির নাম বলবেন না যে চায়না থেকে আয়না আবার আরেকজনের বেচতেছে, ওগুলা ব্র্যান্ড না। একবার যখন আমাদের ব্র্যান্ড দাঁড়ায় যাবে, একবার যখন আমাদের আর্সেনালের ভিতরে, আমাদের প্রোডাক্ট লাইনের ভিতরে 5টা 10টা 15টা প্রোডাক্ট চলে আসবে, এরপরে আমরা 7-8টা চাইনিজ প্রোডাক্ট মানে ইম্পোর্টেড প্রোডাক্ট অ্যাড করতে পারি, কোনো সমস্যা নেই। বাট পুরো বিজনেসটাই যেন এমন না হয় যে আমি ইম্পোর্ট করতেছি ডান হাতে, সেল করতেছি বাম হাতে, ওইটা যেন আমার পুরো বিজনেস না হয়ে যায়। আমার বিজনেসের ভিতরে যেন আমার নিজের ক্রিয়েটিভিটি থাকে, নিজের সলিউশন থাকে, এক্সিস্টিং সলিউশন না, নিজের সলিউশন। আমি বানাইছি এই সলিউশন যেন থাকে। সো আমার সামনে প্ল্যান আছে যে আমি এই দুইটা জিনিস যদি কাজ করে খুবই ভালো, কাজ না করলেও কোনো সমস্যা নেই। আমি আরও জিনিসপত্র এই সেম ব্র্যান্ডের ভিতরে পুশ করবো যেগুলো ইম্পোর্টেড হবে। আমি আপনাদের পুরো ডিটেল দেখাবো যে কীভাবে আমি ইম্পোর্ট করব, ফার্স্ট স্টেপ কি, সেকেন্ড স্টেপ কি, কাস্টমাইজড জিনিসপত্র ইম্পোর্ট কীভাবে করে চায়নার থেকে, এক্সিস্টিং জিনিসপত্র কীভাবে ইম্পোর্ট করে, চায়নার থেকে আমার বাসার দরজা পর্যন্ত কেমনে আসতে হয়, সব আমি আপনাদের শিখাবো। বাট শিখানোর পরেও আমি এটাই আপনাদের বলবো যে আপনার বিজনেস যেন পুরোপুরি ইম্পোর্ট ডিপেন্ডেন্ট না হয়, আপনার বিজনেসের ভিতরে যেন নিজের বানানো প্রোডাক্ট থাকে, যদি আপনি ব্র্যান্ড বানাইতে চান। আরেকটা ব্যাপার, এরপরে আমার ভিডিও শেষ, একটু বড় ভিডিও হয়ে যাচ্ছে, দুঃখিত। সেটা হলো আপনার বিজনেসটা যেন একটু ব্রড থাকে, যাতে করে আপনি পরবর্তীতে পিভট করতে মানে লাইন চেঞ্জ, রাস্তা বদলাইতে পারেন। আপনারা খেয়াল করছেন যে আমরা মান্থ 1-এ খুব ভয়ঙ্কর একটা জিনিস করছি, সেটা হলো আমরা প্রোডাক্টের কথা না ভাবেই আমাদের বিজনেসের নেম ভাবছি, এবং প্রোডাক্টের কথা না ভেবেই আমরা আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ এসব বানায় ফেলছি। আমাদের আইডিয়াও আমরা জানতাম না, কোন প্রবলেম আমরা সলভ করতেছি তাও আমরা জানতাম না, কোনো কিছুই আমরা জানতাম না, কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজ লঞ্চ করছি, আমরা আমাদের বিজনেস নাম লঞ্চ করছি, সব কিছু করছি, উল্টা করছি। সবাই কিন্তু আপনাকে বলবে যে আগে প্রবলেম খুঁজে বের করো, এরপরে প্রোডাক্ট বানাও, এরপরে যায় তুমি ফেসবুক পেজ খুলো, নাম ঠিক করো ইত্যাদি। আমরা কিন্তু উল্টা করছি। উল্টা করার কারণ হলো, কেন আমি আপনাদের বলছি যে আপনারা আইডিয়া নিয়ে পরে ভাবেন, প্রোডাক্ট নিয়ে পরে ভাবেন, কী বানাবেন, কী বেচবেন পরে ভাবেন, আগে নাম ভাবেন এবং আগে সোশ্যাল মিডিয়া দাঁড় করান। তার কারণ যখন আমরা আগে এটা করি তখন আমাদের অ্যাঙ্গেল ওয়াইড থাকে। আজকে যদি আমি আপনাদের বলি যে মাকলু বিজনেসটা কিসের বিজনেস, এটার কোনো মানে আপনি বলতে পারেন যে হ্যাঁ এটা তো বোর্ড গেম বেচে, সত্যি। বাট কালকে যদি আমি সুন্দর দেখতে ফার্নিচার বিক্রি শুরু করি, কেউ কিছু বলতে পারবে যে না এটা কেন এখন ফার্নিচার বেচতেছে, তো বোর্ড গেম বেচার কথা? পারবে না, কারণ মাকলুর নামটা যখন আমরা বাইর করছিলাম ওই নামের কোনো মানেই নেই, ওটা দিয়ে যা মন চায় তাই করা সম্ভব। একইভাবে নাইকি চাইলে আজকে ফোন বেচা শুরু, টেসলা রেগুলার বলে যে আমরা এখন ফোন বেচবো। আপনারা জানেন কিছুদিন পর পর এই কন্ট্রোভার্সি হয় যে টেসলা ফোন বেচা শুরু করবে। টেসলা শুরু করছিল গাড়ি বেচতে, এখন ওরা রোবটও বেচে। ওরা শুধু গাড়ি বেচে না, ওরা এখন রোবটও বেচে। অ্যাপল শুরু করছিল কম্পিউটার দিয়ে, আমরা সবাই জানি ম্যাকিনটশ দিয়ে, এখন ওরা ফোনও বেচে, এখন ওরা আইপ্যাডও বেচে, এখন ওরা আইপডও বেচে, এখন ওরা এই যে গ্লাস মাথার মধ্যে যেটা পরে অ্যাপল ভিশন প্রো ওইটাও বেচে, সব বেচে। এবং থিম আছে যে সবই টেকনোলজিক্যাল জিনিসপত্র ওরা বেচতেছে, থিম আছে ঠিক আছে, বাট অপশন অনেক ওয়াইড। ওরা যদি শুরুতেই বলতো যে না আমাদের নাম এটা, আমরা করি এটা, তাহলে পরে আর ওয়াইড। এবং আমরা শুরুতে চাই যত ওয়াইড অপশন রাখা যায়, বিকজ আমরা মাত্র বিজনেস শুরু করতেছি, আমরা জানি না কী কাজ করবে কী কাজ করবে না। শুরুতেই যদি আমার নাম আমি দিতাম মাকলু বোর্ড গেম কোম্পানি,
বা বোর্ড গেম বাংলাদেশ কোম্পানি এরকম কিছু, সেক্ষেত্রে তো আমি ওয়াইডে যাইতে পারতাম না পরে। এই কারণে শুরুতে নাম পরে প্রোডাক্ট, তাহলে বায়াসনেসটা থাকে না ওইভাবে। সো হ্যাঁ, আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, দুঃখিত। এর পরের ভিডিওতে আপনাদেরকে আমি শিখাবো এটা এবং ওইটা আমি কিভাবে টেস্ট করতেছি বোঝার জন্য যে এইগুলো আদৌ মার্কেটে কাজ করবে নাকি করবে না, করলে কি করব, না করলে কি করব না। আমি আশা করতেছি আপনারা ক্রিয়েটিভ হবেন, আপনারা আমাকে দেখে এখন নিজেরাও ফ্ল্যাশ কার্ড বানানো শুরু করবেন না বা বোর্ড গেম বানানো শুরু করবেন না। যদি শুরু করেন সমস্যা তো আসলে নাই, বাট মানে আমি একটু স্যাড হবো এবং আমার মনে হবে না যে এটা ভালো স্ট্র্যাটেজি। কারণ কপি করে অনেক বড় জিনিস দাঁড় করানো কঠিন, স্পেশালি এমন একটা জিনিসের কপি করে যেটা নিজেই কাজ করবে নাকি আমি জানি না এখনও। এবং বাংলাদেশের মার্কেট অ্যাকচুয়ালি অত বড় না বোর্ড গেম বা ফ্ল্যাশ কার্ডের জন্য। এই কারণে সামনে আমাদের আসলে আরও অনেক প্রোডাক্ট ভাবতে হবে। মানে আমার ধারণা 50,000 টাকা অ্যাচিভ হয়ে যাবে এই দুটা দিয়ে, বাট এটা জাস্ট আমার ধারণায় কিছু যায় আসে না। অ্যাকচুয়ালি যখন আমরা টেস্ট করবো তখন আমরা বুঝতে পারবো। আরেকটা ব্যাপার আমি আপনাদের বলি, আপনার বিজনেস আইডিয়াটা কেমন এটা নিয়ে ফেসবুক গ্রুপে পোস্ট করে কোনো লাভ নেই। তার কারণ ফেসবুক গ্রুপে কারা আছে? আমাদের ফেসবুক গ্রুপে আপনার মতো মানুষজন। আপনার মতো মানুষজন মানে কি? যারা বিজনেস করতে চায়। এই কারণেই তো তারা 2026 চ্যালেঞ্জের ভিতরে আসছে। তো এরকম মানুষদের ওপিনিয়ন নিয়ে কী লাভ? আপনি বলতে পারেন যত বেশি মানুষের কথা তো শুনবো ততই তো লাভ। এটা আসলে সত্য না। আপনি 1 লাখ মানুষের কথা যদি শুনেন, যে 1 লাখ মানুষের কেউই কোনোদিন বিজনেস দাঁড় করায় নাই এখনও, আপনার তো আসলে কোনো লাভ হইতেছে না। তারা নিজেরাও জানে না। সো তারা আপনারা কী জ্ঞান দিবে যে আপনার বিজনেস ভালো নাকি আপনার বিজনেস খারাপ? সো অনেকে আমি দেখছি যে গ্রুপে পোস্ট করতেছেন যে আমি এই প্রবলেমটা সলভ করতে চাইছি, এটা কি ভালো হবে নাকি খারাপ হবে। আপনার পোস্ট করলে কোনো সমস্যা নেই, ফেসবুকে পোস্ট করতে তো টাকা লাগে না। বাট বুঝছেন ব্যাপারটা যে ওই পোস্টে আপনি যে ফিডব্যাক পাচ্ছেন, ওই ফিডব্যাকেরও আসলে কোনো দাম নাই। কারণ 2টা কারণ। এক, আপনারা যে ফিডব্যাক দিচ্ছে সে নিজেই জানে না। আর 2 নম্বর কারণ হলো, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না ওই জিনিস কাজ করবে নাকি করবে না যতদিন না আপনি টেস্ট করতেছেন। কেউ কীভাবে জানবে ওই জিনিস কাজ করবে নাকি করবে না? অ্যাকচুয়ালি আপনি যখন বেচতে যাবেন, মানুষ যখন আপনারা টাকা দিবে, তখন বোঝা যাবে যে ওই জিনিস কাজ করবে। তার আগ পর্যন্ত কোনো কথার কোনো ভ্যালু নেই। ওকে, সো ভালো থাকেন সবাই। আপনার কাজ অবশ্যই এই মাসের মধ্যে, এটা কিন্তু এই মাসের কাজ, এই মাসের মধ্যে আপনি আপনার প্রবলেমের জন্য 20টা 30টা সলিউশন বানাবেন এবং ওই 20টা 30টা সলিউশনের মধ্যে থেকে 2টা নেবেন এবং ওই 2টার একটা ভার্সন, 2টা 3টা ভার্সন বানাবেন। যতগুলো বানাইতে পারেন তত ভালো। আমি যেরকম এগুলোর 50টা করে বানাইছি, আপনার 50টা করে বানাইতে হবে জরুরি না। আপনারটা আপনি 5টা বানান, বা তাইতেই হবে। 2টা সলিউশন কেন বানাইতে বলতেছি? একটা সলিউশন না বানায়, তার কারণ একটা প্রবলেমের জন্য একটা সলিউশন বানানোটা একটু রিস্কি। এমন হতে পারে যে প্রবলেমটা কোনো সমস্যা ছিল না, বাট ওই সলিউশনটা আসলে ভালো সলিউশন ছিল না, এবং আপনার পরে ওই সলিউশনটা কাজ না করলে মনে হতে পারে প্রবলেমটাই হয়তো ভালো প্রবলেম ছিল না, বাট হয়তো প্রবলেমে কোনো সমস্যা নাই, সলিউশনের সমস্যা ছিল। সো চেষ্টা করেন 2টা সলিউশন বানাইতে। আমি কিছু কুইক এক্সাম্পল দিই আপনাদের। আমি গ্রুপের ভিতরে দেখছি একজন লিখছে যে দাঁত সাদা করার জন্য উনি একটা সলিউশন বানাতে চাচ্ছে। তো প্রবলেমটা উনি ফিগার আউট করছে যে মানুষের টিথ হাইজিন, ওই ব্যাপারটা নিয়ে। সো প্রবলেম ঠিক আছে, টিথ হাইজিন, কোনো সমস্যা নেই। সলিউশন হিসাবে উনি টিথ হোয়াইটেনিং একটা বক্সের মতো, আপনারা যারা ফেসবুক গ্রুপে আছেন তারা হয়তো দেখছেন, উনি বানাইতে চাচ্ছে। ভালো, আমি বলবো আরও একটা কিছু ভাবেন, ওইটাও একটা প্রোডাক্ট হোক আপনার সলিউশন, পাশাপাশি আরেকটা সলিউশনও ভাবেন এবং তারপর ওই 2টাই বানান। তারপরে টেস্টে যে আমরা বুঝতে পারবো কোনটা কাজ করবে কোনটা কাজ করবে না। এই ক্ষেত্রে আপনার সাকসেস রেটটা একটু বেশি থাকবে, মানে সফল হওয়ার চান্স একটু বেশি থাকবে। আরেকটা এক্সাম্পল আমি আপনাদের দিতে পারি। গ্রুপের মধ্যে আমি দেখছি যে একজন পোস্ট করেছেন যে, এগেইন আপনারা যারা গ্রুপে অ্যাক্টিভ তারা হয়তো খেয়াল করছেন অলরেডি, যে উনি সুন্দর এই যে কানে পরার, নাকে পরার, গলায় পরার জিনিসপত্র বানাচ্ছে। প্রবলেমটা কি? মানুষ কুল ফ্যাশনেবল জিনিসপত্র চায়। উনি সলিউশন হিসেবে বানাইছে অমুক ডিজাইন তমুক ডিজাইন ইত্যাদি ইত্যাদি। ওটা একটা গুড এক্সাম্পল। সো উনি অলরেডি বিভিন্ন ধরনের সলিউশন বানায় ফেলছে। প্রবলেমটাও ঠিক আছে যে মানুষ করলে এই ধরনের জিনিসপত্র চায়, এবং উনি সলিউশন হিসেবে জাস্ট একটা জিনিস বানায়, উনি 10 ডিজাইনের 20 ডিজাইনের বিভিন্ন ধরনের জিনিসপত্র বানায় ফেলছে। সো এখন আমরা পারফেক্টলি ওইটা টেস্ট করতে পারবো বোঝার জন্য যেগুলোর মধ্যে থেকে কোনগুলো কাজ করে ভার্সেস কোনগুলো কাজ করে না। সো ভালো থাকেন। বাকি আলাপ বিস্তারিত আমি আরও আপনাদের বলবো যখন আমাদের লাইভ মাসের প্রবলেম সলভিং ক্লাসটা হবে শেষ সপ্তাহে আইডিয়ালি। তার আগ পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত আমি যা বলছি এগুলো নিয়ে কাজকর্ম করতে থাকেন। ভালো থাকেন, টাটা।